আজ বিশ্ব পরিবেশ দিবস। তো এই বিশ্ব পরিবেশ দিবসে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি বানাচ্ছি। আজ সব জায়গায় আমরা দেখব যে পরিবেশ দিবস পালন করা হবে এবং এই একটা দিন সবাই সচেতন হয়ে উঠবে, কিছু গাছ লাগাবে, কিছু গাছ লাগাবে সব জায়গায়। কিন্তু এই পরিবেশ সম্বন্ধে আমাদের কিন্তু 365 দিন সচেতন থাকতে হবে, নইলে আজকে যেই এনভায়রনমেন্টাল ক্রাইসিসের সময় এসে পড়েছে, আমরা কিন্তু এতে খুব অ্যাডভার্সলি এফেক্টেড হব প্রত্যেকে। তো যেহেতু আমি বহু বছর ধরে এনভায়রনমেন্ট নিয়ে কিছু কাজ করি, তো আমি ভাবলাম কিছুটা ইনফরমেটিভ একটা ভিডিও বানাই, যাতে আপনারা প্রত্যেকেই সচেতন হতে পারে। প্রথম কথা, আজকে আমরা দেখব যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সবাই গাছ দিচ্ছে, ছোট ছোট চারা গাছ। যাদের দিচ্ছে তাদেরও সেরকম এক্সপিরিয়েন্স না থাকলে সেই গাছগুলো অর্ধেকের বেশি কিন্তু মরে যায় দেওয়ার পরে। তার জন্যে কীভাবে গাছটাকে রাখতে হবে, কিভাবে গাছটা যত্ন নিতে হবে, সেইগুলো বলে দিন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখনই এরকম প্রোগ্রাম করি, কোনো এক্সপার্টের ওপিনিয়ন নিন যে কোন গাছগুলো হার্ডি গাছ, যেগুলোর বেশি যত্ন লাগে না। কারণ আমরা যখন এরকম গাছ লাগাই কোথাও বা গাছ বিলি করি, তখন আমরা এমন গাছ দিই যেইগুলোর যত্ন প্রয়োজন কম হয় এবং সহজে যেগুলো মরে না। তো সেরকম গাছ দিন প্রত্যেককে। ছোট ছোট চারা গাছগুলো দেখবেন আসে এরকম একটা প্লাস্টিকের ব্যাগে। এইটা যারা নার্সারি করেন বা যারা গাছ নিয়ে কাজ করেন, তাদেরকে বলছি সচেতন হতে। এখন কিন্তু অন্য সব জায়গায়, আমাদের কলকাতার বাইরে, পশ্চিমবাংলার বাইরে সব জায়গায় একটা ছোট জুট ব্যাগ বা কিছু এরকম শক্ত কাগজের মতো জিনিসে, যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেরকম জিনিসে গাছের চারাগুলো দেওয়া হয়, বা ছোট মাটির পটে দেওয়ার চেষ্টা করুন, যাতে এই প্লাস্টিকের ব্যবহার আমরা কমাতে পারি। কয়েকটা ছোট গাছ লাগালে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের খুব একটা পরিবর্তন হয় না। তাই প্রত্যেকে চেষ্টা করুন নিজেদের বাড়ি যেখানে আছে, বাড়ি যদি নিজস্ব বাড়ি হয়, ছাদ থাকবে, বাগান থাকবে, কোনো একটা জায়গা থাকবে, বারান্দা থাকবে, সেখানে কিছু গাছ লাগানোর, বেশ কিছু গাছ। ছাদ হলে প্ল্যাটফর্ম করে নিয়ে আপনারা লাগাতে পারেন। আমার পেছনেই আপনারা দেখছেন যেরকম প্ল্যাটফর্ম করে লাগানো আছে, বা আপনারা লোহার সেরকম স্ট্যান্ড তৈরি করে লাগাতে পারেন। আর এটা একটা ভুল ধারণা অনেকের, যে ছাদে গাছ লাগালে হয়তো ওয়াটার সিপেজ হয়। কখনোই আপনার ছাদে যদি ক্র্যাক না থাকে, ওয়াটার সিপেজ হবে না। আর যদি ছাদে ক্র্যাক থাকে, সেটা গাছ না লাগালেও বৃষ্টির জলও সিপেজ হবে। সেইটার আলাদা করে ট্রিটমেন্টের আজকাল অনেক কেমিক্যাল পাওয়া যায়, সমস্ত বড় বড় কোম্পানির আছে, সেইটার ট্রিটমেন্ট আলাদা করে করুন। কিন্তু তার জন্যে গাছ লাগাবেন না, এটা খুব একটা বুদ্ধিমানের কথা নয়। সেই ট্রিটমেন্টটা করে প্ল্যাটফর্ম তৈরি করে গাছ লাগান, কারণ আপনার নিজের বাঁচতেই সেই গাছগুলো লাগবে। একটা বড় গাছ যেটা 30 ডায়ামিটার ক্যানাপি হয়, সেটা একদিনে 4 জনকে মাত্র অক্সিজেন দিতে পারে। তার মানে চিন্তা করুন, কোভিডের সময় আমরা দেখেছি অক্সিজেন ক্রাইসিস কীরকম হয়। তা আমাদের প্রত্যেকের নিজের জন্য অন্তত, নিজের পরিবারের জন্য অন্তত একটা বড় গাছ লাগানো উচিত। তো যারা মাল্টি স্টোরিড বাড়িতে আছেন, সবাই একসাথে কথা বলুন। বিল্ডিংয়ের চারপাশে তো একটু জায়গা থাকে, সেখানে একটা করে বড় গাছ, 3-4টে বড় গাছ লাগান। তার সাথে অজস্র ছোট গাছ তো লাগাতেই পারেন। যেগুলো ড্রাইভওয়ে হয়, সেগুলো সাইডে বা পেছন দিকে কোথাও না কোথাও তো জায়গা থাকবে, বা ছাদে। মাটিতে যদি ডাইরেক্ট না লাগাতে চান, যেটা মনে হতে পারে যে আমার গোড়া হয়তো বিল্ডিংকে এফেক্ট করতে পারে, তো বড় পট পাওয়া যায়, সেইগুলোতে লাগাতে পারেন। বড় পট পাওয়া যায়, সেইগুলোতে লাগাতে পারেন। তাতে গাছটা অন্তত 6 ফুট 7 ফুট হাইটের হবে। বড় গাছ লাগালে তাতে পাখির বাসা হয়, আর তাতে ছোট ছোট পশু, যেরকম হচ্ছে গিয়ে আমাদের কাঠবিড়ালি, এরাও বাসা করে। এমন গাছ লাগান কিছু ফুল গাছ, যাতে প্রজাপতি আসে, যাতে মৌমাছি আসে। মৌমাছি প্রজাপতি না থাকলে কিন্তু এই যে গাছের যে বৃদ্ধি, সেটা বন্ধ হয়ে যায়। তো সেরকম গাছ লাগান। যারা গাছে পেস্টিসাইড ব্যবহার করবেন, প্রথম কথা হচ্ছে কি জৈব কীটনাশক ব্যবহার করবেন এবং সন্ধ্যের দিকে ব্যবহার করবেন। তাতে সেই সময় কিন্তু প্রজাপতি বা এই মৌমাছি সন্ধ্যের পরে আর আসে না, বিকেলের পরে। তো একটু লেট ইভিনিংয়ে ইউজ করবেন। পরের দিন সকালে যদি সম্ভব হয়, গাছগুলোকে ধুয়ে দেবেন। তো আমাদের এই বাড়িগুলো যখন তৈরি হয়েছে, এত এত মাল্টি স্টোরিড বিল্ডিং, তখন কিন্তু প্রচুর গাছ কেটে আমরা এই বাড়িগুলো তৈরি করতে হয়েছে, যেটা একটা প্র্যাকটিক্যাল রিয়েলিটি আজকের দিনে। তো সেই গাছগুলোতে কিছু পাখির বাসা ছিল, কিছু পশুর বাসা ছিল, তো সেইগুলো তো আমাদের রিপ্লেস করতে হবে। তার জন্য কিছু বড় গাছ লাগাতে হবে বিল্ডিংয়ের সাইডে, কিছু ছোট গাছ লাগাতে হবে এই মৌমাছিদের জন্যে, প্রজাপতিদের জন্যে, ফুল গাছ।
ছোট গাছ বলতে ফুল গাছ। আর কিছু বার্ড হাউস লাগান, আজকাল বার্ড হাউস কিনতে পাওয়া যায়, বার্ড হাউস লাগান বাড়ির কোনো একটা আইসোলেটেড কর্নারে, পাখিরা যেখানে অনেক লোকজন আছে সেখানে আসে না, কোনো আইসোলেটেড কর্নারে ছোট ছোট বার্ড হাউস অনলাইনেও কিনতে পারবেন, এখানে হাটগুলোতে বসে, গালিব স্ট্রিট হাটে বসে, আমাদের জিজ্ঞেস করলে আমরা বলে দেবো সব ডিটেলস। তো সেইগুলো কিনুন আর সেইগুলো লাগান কোনো একটা আইসোলেটেড কর্নারে আপনার গার্ডেনের, যেখানে লোকজন বেশি যায় না, তাতেই পাখিগুলোর বাসা হবে। তাতে কাঠবিড়ালিও বাসা করে, পাখি বাসা করে, তো বিভিন্ন সাইজের হতে হয়। আগে প্রত্যেকটা পুরনো বাড়িতে একটা চিলেকোঠার ঘর থাকতো, তাতে আপনি পায়রা বলুন, চড়াই পাখি বলুন, পেঁচা বলুন, এরা সব বাসা করতে পারতো। এখন সেটা থাকে না, তাই এখন সেই এমনভাবে মাল্টিস্ট্রেটগুলো তৈরি হয়, সেটা থাকে না। এই গাছ লাগানো এনভায়রনমেন্টের একটা অ্যাসপেক্ট। দ্বিতীয় হচ্ছে কি কংক্রিটাইজেশন নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। প্রচণ্ডভাবে কংক্রিটাইজেশন হওয়ার জন্য শহরে আমরা দেখি যে টেম্পারেচার যদিও 35-36 পার করেনি খুব একটা এবছর, কিন্তু 40 এবছর টাচ করেনি, তাতেও আমাদের ফিল লাইক টেম্পারেচার 50। এই ফিল লাইক টেম্পারেচারটা বেড়ে যায় শহরে বিকজ অফ পলিউশন আর কংক্রিটাইজেশন। তো এই পলিউশন তো কম রাখতে হবে কংক্রিটাইজেশন। এই ফুটপাথগুলো আগে ছিল মাটির, সেইগুলো এখন সব সিমেন্টের হয়ে গেছে। এইগুলো গভর্নমেন্ট প্ল্যানিংয়ের দ্বারা চেঞ্জ করতে হবে এবং প্রত্যেকটি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমার মনে হয় যেই ক্ষমতায় আসুক তাদের একটা কংক্রিট এবং মানে এফেক্টিভ এনভায়রনমেন্টাল প্ল্যান থাকা দরকার। আজকের দিনে এটা একটা নেসেসিটি, ডায়ার নেসেসিটি। তো এই যে কংক্রিটাইজ ফুটপাথগুলোকে ভেঙে আবার মাটির করে ঘাস দিয়ে প্রপারলি গাছগুলোকে লাগানো, এবং আজকাল এরকম অনেক টাইলস পাওয়া যায় যেগুলো ওর উপরে রাখা যায়, যার উপর দিয়ে লোকেরা হেঁটে যেতে পারবে। তার জন্য পুরোটা কংক্রিটাইজ করার দরকার হয় না, তার জন্য পুরোটা মাটি থাকবে, ঘাস থাকবে, মাঝখান দিয়ে লোকের যাওয়ার সেরকম টাইলস পাওয়া যায়, সেরকম ফুট টাইলস লাগিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আর জলাশয়ের খুব অভাব হয়েছে, কারণ সমস্ত জলাশয় ভরিয়ে, যেহেতু এখানে কোনো শিল্প নেই, আমাদের রিয়েল এস্টেট শিল্প হয়েছে, তার জন্য আপনি যখন দেখবেন প্লেনটা দমদম এয়ারপোর্টে নামে, পুরো নিউ টাউন এরিয়াটা, রাজারহাট একদম গিজগিজ করছে বাড়ি। তো প্রত্যেকটি পাড়ায় যা যা অবৈধ নির্মাণ আছে আমি মনে করি সেগুলোকে ভেঙে একটি করে সুন্দর পার্ক তৈরি করা উচিত, যেখানে একটা বড় জলাশয় এবং তার চারপাশে অন্তত 100-200টা বড় গাছ থাকবে। আর প্রত্যেকে তো নিজের বাড়িতেও লাগান, আর এরকম একটা করে পার্ক আমাদের প্রত্যেকটি পাড়ায় থাকা উচিত, যেখানে একটা জলাশয় এবং সেটাকে ঘিরে 100-200টা বড় গাছ থাকবে। যেই জলাশয়গুলো শহরে এখনও আছে সেইগুলোকে কর্পোরেশন থেকে কি করছে, সেইগুলো সাইডগুলো এমনভাবে বাঁধিয়ে দিচ্ছে যে পশু পাখি তারা নেমে জল খেতে পারে না। তাই প্রত্যেকটি জলাশয় যেন সিঁড়ি থাকে, যার দ্বারা পশু পাখিরা নিচে নেমে গিয়ে জল খেতে পারে, এটা দেখা দরকার। আর 2-3টে পাড়া মিলিয়ে একটি বড় জলাশয়, যেরকম আমাদের রবীন্দ্র সরোবরে আছে বড় জলাশয়, এবং তাকে ঘিরে কিছু হাজার হাজার গাছ থাকা দরকার। এইগুলো তো হলো গিয়ে আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের কিছু জিনিস। আমাদের প্রত্যেকের প্লাস্টিক ব্যবহার কমানো দরকার। আমরা আগে যখন বাজারে যেতাম আমরা দেখতাম বাবাকে, ঠাকুরদাকে একটা ব্যাগ নিয়ে যেত, আজকাল আমাদের যেই অভ্যেসটা কমে গেছে। আমি মাঝে মধ্যে চেষ্টা করি মর্নিং ওয়াকে বেরোনোর সময় একটা কাপড়ের ব্যাগ আছে সেটা নিয়ে যাই, কিন্তু আমিও ভুলে যাই, কারণ আমাদের অভ্যেস কমে গেছে। আমরা জানি দোকানে গেলেই ওরা একটা ব্যাগ দিয়ে দেবে, কিন্তু আমাদের কলকাতাতেই আমি এত প্লাস্টিকের ব্যাগ দেখি। আমি হিমালয়ের উত্তরকাশীতে যখন থেকেছি আমি দেখেছি ওখানকার বাজারে প্লাস্টিক দেয় না, ওরা কাগজের বা কাপড়ের ব্যাগ দেয়। তো সেই সচেতনতা সরকার থেকে আমাদের আনতে হবে, প্রত্যেকটি বাজারে প্লাস্টিকের ব্যাগ দেওয়া বন্ধ করতে হবে। কাপড়ের আজকাল অনেক রকম ব্যাগ হয়, রিসাইকেলেবল ব্যাগস হয়, সেইগুলো ইউজ করা খুব দরকার। রিসাইকেলিং আমাদের কিন্তু একটা প্রচণ্ড আজকের দিনে প্রয়োজন। সেই রিসাইকেলিং নিয়ে আমি মনে করি স্কুলগুলো থেকে শেখানো উচিত যে রিসাইকেলিং কী করে করতে হয়। এই কিছু জিনিস আমরা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এনভায়রনমেন্টের অনেকটা পরিবর্তন করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে, একটা হচ্ছে আমাদের এসির ব্যবহার। আমি দীর্ঘদিন অবধি এসি ব্যবহার করতাম না, কিন্তু আজকে আমি দেখি গত কিছু বছর ধরে যে এতটাই গরম পড়ে, এই মে মাসটা পার্টিকুলারলি এপ্রিল টু জুন, বর্ষাটা আসার আগে অবধি, যে এসি না চালিয়ে থাকা যায় না। তো ঠিক আছে, এই 3 মাস মানে মিড এপ্রিল টু মিড জুন টিল দ্য মনসুন এন্টার্স কলকাতা, এসি চালান, শহরে প্রচণ্ড গরম হয় ঠিকই, কিন্তু চেষ্টা করুন এই অক্টোবর মাসে আমি দেখি অনেকে এসি চালিয়ে বসে থাকেন, মার্চে ফেব্রুয়ারি এন্ডে এসি চালিয়ে বসে আছেন। তাদের সচেতন হতে হবে, বিকজ ইউ আর অ্যাডভার্সলি এফেক্টিং দ্য এনভায়রনমেন্ট। সে তখন যদি প্রয়োজন না থাকে চালাবেন না। একটু সহ্য শক্তি আমাদের প্রত্যেকের বাড়ানো উচিত। মানে অক্টোবরে কলকাতায় যা ওয়েদার থাকে, উই রিয়েলি ডোন্ট নিড দ্য এসি।
একদিন দুদিন গরম পড়লে সেটা আলাদা, কিন্তু কন্টিনিউয়াসলি লাগতে পারে না। আমাদের এসির ইউজেজ কমাতে হবে, এটা সচেতনভাবে আমাদের কমাতে হবে। প্রত্যেকটি বিল্ডিং যে তৈরি হচ্ছে আজকাল আমরা দেখছি প্রচণ্ডভাবে গ্লাসের ইউজ করে। আগেকার দিনে জানলাগুলো তো উডের, তো গ্লাসের ইউজ করে, তো পুরো বিল্ডিংয়ের হয়তো এক একটা ওয়ালই হচ্ছে গ্লাসের, বাট দিস ইজ নট রাইট। এর জন্য কিন্তু বাইরে আমাদের হিট অনেক বেশি হয়ে যাচ্ছে, ফিল লাইক টেম্পারেচার আমাদের অনেক বেশি থাকে। মেটাল ইউজ হয়, যার জন্য এইগুলো কমানো দরকার। ট্রেডিশনাল ওয়েজ আমাদের যেগুলো সেইগুলো এক্সপ্লোর করা দরকার বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। আমাদের গাড়ির ইউজের যতটা পারি আমাদের কমানো দরকার। নো ডাউট এই গরমের সময় আমি বলছি এপ্রিল মে জুন এই 3টে মাস কলকাতায় খুব গরম থাকে, বা অল ওভার ইন্ডিয়ায় খুব গরম থাকে। এই 3টে মাস আমাদের কোথাও বেরোতে হলে গাড়ি লাগছে, সবই ঠিক। কিন্তু কাছাকাছি ডিস্টেন্সের জন্য সিন্স সেপ্টেম্বর অক্টোবর এই 6 মাস যে থাকে টিল মার্চ, আমরা কিন্তু গাড়ি ছাড়া কাছাকাছির কাজগুলো করতে পারি। সেই অভ্যেসটা করা দরকার, তাতে আমাদের শরীরও ঠিক থাকবে অনেকটা, আর আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হবে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রত্যেকের কনসিডার করা দরকার। আর গরমের সময় যদি আমরা মনে করি পাশের দোকানে যাবো, অনেকেই দেখি গাড়ি ছাড়া দোকানেও যেতে পারছে না। সকালের দিকে যান, গরম যদি দুপুরে বেশি থাকে, যতটা পারেন গাড়ির ইউজেজটা কমান। এই 3 মাস ছাড়া মানে এপ্রিল মে জুন টিল দ্য মনসুন কামস চেষ্টা করুন যে অকারণে আমরা ভেহিক্যাল ইউজ করব না, অকারণে আমরা বাকি সময়টা বছরের এসি ব্যবহার করব না। শীতকালটা তো আমরা ভালো করে হাঁটতেই পারি, অসুবিধেই হয় না, খুব সুন্দর ওয়েদার থাকে, হাঁটলে ভালোও লাগে। শীতকালে তো বেশিরভাগ পাশাপাশির কাজগুলো যারা সুস্থ আছেন তারা এটাই করার চেষ্টা করুন। গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য রাখুন। আজকাল দিকে অল্প অল্প বয়সী ছেলেমেয়েরাও গাড়ি ছাড়া চলতে পারে না একদম, তো পায়ে হাঁটার অভ্যেসটা রাখুন, তাহলে শরীরটা অনেক সুস্থ থাকবে। এরকম কিছু কিছু জিনিস যদি আমরা আমাদের নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারি না, তাহলে দেখবো আমরা এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো, নইলে কিন্তু পারবো না। খুব খারাপভাবে এফেক্টেড হবে নেক্সট জেনারেশন। আর এখনই দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার কতটা বেড়ে গেছে, তাই প্রত্যেকের উচিত যে এনভায়রনমেন্ট নিয়ে একটু চিন্তা করা। যখনই কোনো বন্ধু বান্ধবরা বসে আড্ডা মারবেন, মেক ইট এ পয়েন্ট যে কিছু মিনিংফুল জিনিস নিয়ে আমরা ডিসকাস করি কখনো না কখনো অ্যাটলিস্ট। তো বছরে 1 বা 2 বার বসুন সবাই একসাথে, কিছু এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করুন, কিছু এক্সপার্টকে ডাকুন, তাদের কথা শুনুন, নিজেরা একটু নিজেদেরকে এই বিষয়ে এডুকেট করুন। প্রচুর ইনফরমেশনাল ভিডিওস আছে, প্রচুর কিছু আছে, সেগুলো নিয়ে একটু দেখুন যে কী করে আমরা এনভায়রনমেন্টকে বাঁচাতে। কারণ এটা প্রত্যেকের, এই এনভায়রনমেন্টটা শুধু কোনো একজনের না, প্রত্যেকের, এবং আমরা প্রত্যেকে অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছি। আমরা ইট ইজ প্যালপেবল, আমরা দেখতে পাচ্ছি যে হাউ দ্য টেম্পারেচার হ্যাজ রিজন ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। কলকাতায় আগে যে কোনো ইন্ডিয়ার শহরে গেলে বুঝতে পারবেন যে লাস্ট 10 বছরে যেভাবে টেম্পারেচার 15 বছরে বেড়ে গেছে, 10-15 বছরে। আমি যখন ব্যাঙ্গালোরে যাই আমি দেখেছি আজকে থেকে 15-16 বছর আগে ফ্যান লাগতো না, এখন ফ্যান লাগে, এসি লাগে অনেকের ব্যাঙ্গালোরে। তো এইভাবে প্রত্যেকটি শহর এফেক্টেড হচ্ছে, কলকাতাতেও। মানে আজকাল যে একটা দমকা হাওয়ার ঝড় চলে আসে, এই যে প্রচণ্ড একটা ঝড় হলো, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেলো, এগুলো সব এনভায়রনমেন্টাল চেঞ্জেস। হ্যাঁ, এই যে এত বজ্রপাত হচ্ছে, এগুলো সব এনভায়রনমেন্টাল চেঞ্জেস। তো আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে, নইলে কিন্তু আমরা নিজেরা আর বাঁচতেই পারবো না। তার জন্যে এই নিয়ে প্রত্যেকে ভাবুন, এই নিয়ে প্রত্যেকে চিন্তা করুন, এবং প্রত্যেকে নিজের জীবনে এটাকে নিয়ে আসুন। যেই কথাগুলো বললাম সেগুলো দেখুন কতটা আমরা প্র্যাকটিস করতে পারছি।